আরিয়ানের সাদা চুল আর শরীরের চারপাশে ঘূর্ণায়মান সেই মহাজাগতিক অন্ধকার দেখে জেনারেলদের দম্ভ মুহূর্তেই আতঙ্কে রূপ নিল। আগুনের জেনারেল বার্নার্ড শেষ চেষ্টা হিসেবে তার শরীরের সমস্ত রক্তকে জ্বালানি বানিয়ে এক কাল্পনিক অগ্নিকুণ্ড তৈরি করলেন, কিন্তু আরিয়ান কেবল তার হাতটা প্রসারিত করল। কোনো মন্ত্র নেই, কোনো চিৎকার নেই। আরিয়ানের হাতের তালুর সামনে তৈরি হল একটি ক্ষুদ্র ব্ল্যাক হোল। সেই বিশাল আগুন খড়কুটোর মতো সেই ক্ষুদ্র বিন্দুতে শুষে গিয়ে নিমিষেই ভস্ম হয়ে গেল। যথেষ্ট হয়েছে। আরিয়ানের কণ্ঠস্বর এখন গম্ভীর এবং তাতে এক অদ্ভুত প্রতিধ্বনি। সে শূন্যে পা রাখল, যেন বাতাসের ওপর অদৃশ্য কোনো সিঁড়ি আছে। প্রতি পদক্ষেপে তার পায়ের নিচে কালো রঙের জ্যামিতিক নকশা তৈরি হচ্ছিল। রাজকীয় সৈন্যরা অস্ত্র ফেলে দিয়ে পালাতে শুরু করল, কিন্তু আরিয়ান তাদের মারল না। সে কেবল তাদের শরীরের অরা বা শক্তিটুকু কেড়ে নিল। সৈন্যরা জীবিত রইল, কিন্তু তারা হয়ে গেল সাধারণ মানুষের চেয়েও দুর্বল। আরিয়ান তাদের দিকে তাকিয়ে বলল, যাও, তোমাদের রাজাকে গিয়ে বলো, আমি আসছি। আজ থেকে শক্তির এই মিথ্যা অহংকার আমি ভেঙে গুঁড়ো করে দেব। এলিনা মুগ্ধ হয়ে দেখছিল আরিয়ানের এই রূপ। সে বুঝতে পারল আরিয়ান এখন আর সেই প্রতিশোধপরায়ণ ছেলেটি নেই। সে এখন এক উচ্চতর চেতনায় পৌঁছে গেছে। এলিনা দৌড়ে তার কাছে গিয়ে বলল, আরিয়ান, তুমি যদি এখন প্রাসাদে যাও তবে সেটা হবে এক মহাযুদ্ধ। হাজার হাজার নিরীহ প্রাণ যাবে। তুমি কি সত্যিই তাই চাও? আরিয়ান থামল। সে আকাশের সেই কালো সূর্যের দিকে তাকাল। তার ভেতরে এখন পূর্বপুরুষদের হাজার বছরের জ্ঞান কাজ করছে। সে বলল, আমি ধ্বংস করতে চাই না এলিনা, আমি সিস্টেমটা বদলে দিতে চাই। কিন্তু রাজার সিংহাসন যদি না টলে তবে প্রজারা কোনো দিন মুক্তি পাবে না। ঠিক তখনই বনের অন্ধকার কোণ থেকে ডজনখানেক ছায়া বেরিয়ে এলো। এরা কোনো সাধারণ সৈন্য নয়, এরা ছিল সেই সব মানুষ যাদেরকে এই রাজতন্ত্র পাওয়ারলেস বা দুর্বল বলে সমাজ থেকে তাড়িয়ে দিয়েছিল। তাদের মধ্যে কেউ ছিল কামার, কেউ কৃষক, কেউ বা সাধারণ ভবঘুরে। তারা সবাই আরিয়ানের সামনে হাঁটু গেড়ে বসল। তাদের চোখে ভয় নয়, ছিল এক গভীর আশা। তাদের দলনেতা, এক বৃদ্ধ যোদ্ধা যার একটি চোখ নেই, সে বলল, লর্ড আরিয়ান, আমরা বছরের পর বছর এই দিনটির অপেক্ষায় ছিলাম। আমাদের শক্তি নেই ঠিকই, কিন্তু আমাদের মনোবল পাথরের চেয়েও শক্ত। আমাদের আপনার এই যুদ্ধের সাথে নিন। আরিয়ান বুঝল, একাকী যুদ্ধ করে কেবল ত্রাস সৃষ্টি করা যায়, কিন্তু বিপ্লব ঘটাতে হলে সাথী লাগে। সে তার হাত দিয়ে বাতাসের এক টুকরো অন্ধকার ধরল এবং তা থেকে ছোট ছোট কালো স্ফটিক তৈরি করল। সেই স্ফটিকগুলো ওই মানুষদের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই স্ফটিকগুলো তোমাদের হৃদয়ের সাথে জুড়ে না। এগুলো তোমাদের জাদুকরী শক্তি দেবে না, কিন্তু এগুলো তোমাদের শরীরের সক্ষমতা 10 গুণ বাড়িয়ে দেবে এবং রাজকীয় জাদু তোমাদের স্পর্শ করতে পারবে না। আজ থেকে তোমরা হলে দ্য ভয়েড লিজিয়ন বা শূন্যতার সেনাবাহিনী। সেই রাতে বনের গভীরে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। কোনো মশাল জ্বলছিল না, কিন্তু হাজার হাজার মানুষের চোখের মণি ভয়ের শক্তিতে ধিক ধিক করে জ্বলছিল। আরিয়ান প্রাসাদের দিকে যাত্রা শুরু করল। তবে সে একা নয়, তার পেছনে ছিল এক বঞ্চিত মানুষের মিছিল। তারা যখন শহরের প্রবেশদ্বারে পৌঁছাল, তখন শহরের সাধারণ মানুষ আর তাদের দিকে পাথর ছুড়ল না, বরং তারা নীরবে রাস্তা ছেড়ে দিল। রাজা তার প্রাসাদের বারান্দা থেকে দূরবীক্ষণ যন্ত্রে দেখলেন এক সাদা চুলের তরুণ হাজার হাজার সাধারণ মানুষকে নিয়ে প্রাসাদের দিকে এগিয়ে আসছে, আর তার মাথার ওপর আকাশে ঘুরছে এক বিশাল কালো সূর্য। রাজা বুঝতে পারলেন, আজ কেবল এক যোদ্ধার সাথে লড়াই নয়, আজ তার পুরো রাজত্বের পতন হতে চলেছে। প্রাসাদের বিশাল ফটকের সামনে যখন আরিয়ান তার ভয়েড লিজিয়ান নিয়ে পৌঁছাল, তখন পুরো আকাশ রক্তিম বর্ণ ধারণ করেছে। রাজা দ্বিতীয় আলফ্রেড জানতেন, সাধারণ জেনারেল দিয়ে আরিয়ানকে থামানো অসম্ভব। তাই তিনি প্রাসাদের মাটির নিচে লুকান এক প্রাচীন নিষিদ্ধ কক্ষ উন্মুক্ত করার আদেশ দিলেন। সেখান থেকে বেরিয়ে এলো মেকানো টাইটান, এক বিশালাকার লৌহ দানব, যা প্রাচীন জাদুকরী লোহা এবং হাজার হাজার বন্দির আত্মাকে পুড়িয়ে চালানো হয়। এই দানবটি যখন প্রাসাদের দেওয়াল ভেঙে সামনে এলো, তার প্রতিটি পদক্ষেপে পুরো শহর ভূমিকম্পর মতো কাঁপতে লাগল। মেকানো টাইটানের বুক থেকে এক নীল রঙের রশ্মি আরিয়ানের সেনাবাহিনীর দিকে ধেয়ে এলো। আরিয়ান তার হাত বাড়িয়ে সেই রশ্মিকে মাঝপথে থামিয়ে দিল, কিন্তু সে অবাক হয়ে লক্ষ্য করল তার ভয়েড এই শক্তিকে পুরোপুরি শুষে নিতে পারছে না, কারণ এই দানবটি কোনো প্রাকৃতিক অরা দিয়ে চলে না, এটি চলে কৃত্রিমভাবে তৈরি যন্ত্রণার শক্তি দিয়ে। আরিয়ান বুঝতে পারল, রাজবংশ কেবল ক্ষমতার লোভী নয়, তারা কতটা নিষ্ঠুর হতে পারে। সে তার বাহিনীকে নির্দেশ দিল, তোমরা রাজপ্রাসাদের রক্ষীদের সামলাও, এই যান্ত্রিক দানবকে আমি দেখছি।
আরিয়ান তার শরীরের গতি বাড়িয়ে দিল। সে এখন আর শুধু হাঁটছে না, সে যেন বাতাসের সাথে মিশে গেছে। মেকানো টাইটান তার বিশাল হাত দিয়ে আরিয়ানকে পিষে ফেলতে চাইল, কিন্তু আরিয়ান তার ভয়েড স্টেপ ব্যবহার করে দানবটির কাঁধের ওপর উঠে পড়ল। সে দানবটির ধাতব শরীরে হাত রাখা মাত্রই তার ভেতরের সেই যন্ত্রণাকাতর আত্মাগুলোর আর্তনাদ শুনতে পেল। আরিয়ান অনুভব করল, এই মেশিনটি ধ্বংস করলে সেই আত্মাগুলো মুক্তি পাবে না, বরং চিরতরে হারিয়ে যাবে। সে সিদ্ধান্ত নিল সে দানবটি ভাঙবে না, বরং এর ভেতরের অন্ধকার শক্তিকে শুদ্ধ করবে। ঠিক তখন প্রাসাদের বারান্দা থেকে রাজা অট্ট হাসি দিয়ে বললেন, বৃথা চেষ্টা আরিয়ান, ওই দানবটি তৈরি করা হয়েছে তোমার মতো ভয়ের ধারকদের শেষ করার জন্যই। এর ভেতরে কোনো অরা নেই যা তুমি শুষে নেবে, আছে কেবল অন্তহীন ঘৃণা। কিন্তু আরিয়ান শান্ত রইল। সে তার সাদা চুলগুলো বাতাসের ঝাপটায় উঠতে দিয়ে নিজের হৃৎপিণ্ডের কাছে হাত নিয়ে গেল। সে এলিনার সেই কথা মনে করল, শূন্যতা মানে শুধু ধ্বংস নয়, শূন্যতা মানে নতুন কিছুর শুরু। আরিয়ান তার শরীরের সমস্ত ভয়েড শক্তিকে দানবটির ভেতরে প্রবেশ করিয়ে দিল, তবে ধ্বংস করার জন্য নয়, বরং সেই যন্ত্রণাকাতর আত্মাগুলোকে শান্ত করার জন্য। এক মুহূর্তের জন্য পুরো শহর নিস্তব্ধ হয়ে গেল। মেকানো টাইটানের নীল চোখগুলো ধীরে ধীরে সাদা হয়ে গেল। দানবটি আর আক্রমণ করল না, বরং সে হাঁটু গেড়ে আরিয়ানের সামনে বসে পড়ল। তার শরীরের ধাতব আবরণগুলো খসে পড়তে শুরু করল, এবং সেখান থেকে হাজার হাজার সাদা আলোর বিন্দু আকাশের দিকে উড়ে গেল। আত্মাগুলো মুক্তি পেল। রাজা আলফ্রেড তার সিংহাসনের হাতল শক্ত করে ধরলেন। তার শেষ অস্ত্রটিও ব্যর্থ হল। আরিয়ান দানবটির মাথা থেকে লাফ দিয়ে নিচে নামল এবং সরাসরি প্রাসাদের মূল ফটকের দিকে হাঁটতে শুরু করল। তার পেছনে এখন কেবল ভয়েড লিজিয়ান নয়, শহরের সাধারণ মানুষও যোগ দিয়েছে। প্রাসাদের মূল হলরুমে আরিয়ান যখন ঢুকল, সে দেখল রাজা একাকী বসে আছেন, কিন্তু তার হাতে এক অদ্ভুত কালো পাথর। রাজা পাগলের মতো হাসতে হাসতে বললেন, তুমি যদি মনে করো তুমি জিতে গেছ, তবে ভুল করছ। এই পাথরটি হল ভয়েড হার্ট। এটা ধ্বংস হলে পুরো শহর এই মুহূর্তে মাটির সাথে মিশে যাবে। তুমি কি তোমার বিজয়ের জন্য হাজার হাজার নিরপরাধ মানুষকে মারতে পারবে? আরিয়ান রাজার সামনে গিয়ে দাঁড়াল। তার চোখে কোনো দ্বিধা নেই। সে ধীর গলায় বলল, আপনি ভুলে গেছেন রাজা, আমি শূন্যতার ধারক, আর শূন্যতার কোনো শেষ নেই। আরিয়ান তার হাত বাড়িয়ে সেই পাথরের ওপর রাখল। এখন শুরু হতে যাচ্ছে আরিয়ানের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। সে কি পারবে পুরো শহরের ধ্বংসকে নিজের ভেতরে শুষে নিতে? রাজা আলফ্রেড অট্টহাসি দিয়ে পাথরটিতে চাপ দিলেন। পাথরটি থেকে কর্কশ শব্দ হতে শুরু করল, এবং সারা প্রাসাদের দেওয়ালগুলো থরথর করে কাঁপতে লাগল। পাথরটি যখন ফেটে যাওয়ার ঠিক আগ মুহূর্তে, তখন সেখান থেকে বেগুনি রঙের বিদ্যুতের মতো রশ্মি বের হয়ে পুরো শহরকে গ্রাস করতে চাইল। শহরের মানুষ আতঙ্কে চিৎকার করে উঠল, কারণ তারা জানত এই শক্তির মুক্তি মানেই মৃত্যু। কিন্তু আরিয়ান পালানো তো দূরের কথা, চোখের পলকও ফেলল না। সে তার দুই হাত দিয়ে সেই জ্বলন্ত ভয়েড হার্ট পাথরটিকে শক্ত করে চেপে ধরল। তার হাতের চামড়া পুড়ে ছাই হতে শুরু করল। হাড়ের ভেতর দিয়ে এক অসহ্য জ্বলন বয়ে গেল। কিন্তু আরিয়ান তার দাঁতে দাঁতে চেপে নিজের ভেতরের সেই অনন্ত শূন্যতার দুয়ার পুরোপুরি খুলে দিল। সে বিড়বিড় করে বলল, যদি আজ এই শহরকে বাঁচানোর জন্য মোকে নরকে যেতে হয়, তবে আমি সেখানেই যাব। হঠাৎ এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। সেই বিশাল বিস্ফোরণটি বাইরের দিকে না ছড়িয়ে উল্টো আরিয়ানের বুকের দিকে সংকুচিত হতে শুরু করল। পুরো প্রাসাদের বাতাস যেন একটা ঘূর্ণি ঝড়ের মতো আরিয়ানের শরীরের ভেতর ঢুকে যাচ্ছে। রাজার চোখের সামনেই সেই প্রলয়ঙ্কারী পাথরটি ধীরে ধীরে ছোট হতে হতে আরিয়ানের হৃৎপিণ্ডের ভেতরে অদৃশ্য হয়ে গেল। কয়েক মুহূর্তের জন্য আরিয়ানের শরীরটা স্বচ্ছ হয়ে গেল। তার শিরার ভেতর দিয়ে বয়ে চলা রক্ত এখন আর লাল নয়, বরং তা মহাকাশের মতো নক্ষত্রখচিত কালো। শান্ত নিস্তব্ধতা নেমে এল। আরিয়ান তার মাথা তুলল। তার চোখ দুটি এখন আর মানুষের মতো নয়। সেখানে কোনো মণি নেই, আছে কেবল জলজলে দুটি সাদা নক্ষত্র। সে এক পা সামনে বাড়াতেই রাজা ভয়ে পিছাতে গিয়ে নিজের সিংহাসন থেকে পড়ে গেলেন। রাজা কাঁপতে কাঁপতে বললেন, তুমি মানুষ নও, তুমি কি ঈশ্বর হয়ে গেলে? আরিয়ান রাজার সামনে গিয়ে তার তলোয়ারটি তুলে নিল। সে কোনো চিৎকার করল না, বরং খুব শান্ত স্বরে বলল, আমি ঈশ্বর নই, আমি কেবল সেই বিচারক যাকে আপনি নিজেই তৈরি করেছেন। আপনি চেয়েছিলেন ক্ষমতা, আমি আপনাকে দেব চিরন্তন শূন্যতা।
আরিয়ান তার হাতের একটি আঙুল রাজার কপালে ছোঁয়াল। রাজার কোনো রক্তপাত হল না। কিন্তু রাজার চোখের সমস্ত ঔজ্জ্বল্য হারিয়ে গেল। রাজা জীবিত রইলেন, কিন্তু তার স্মৃতি, তার ক্ষমতা এবং তার অহংকার সব কিছু আরিয়ান শুষে নিল। রাজা এখন এক সাধারণ ভবঘুরে বৃদ্ধ ছাড়া আর কিছুই নন, যিনি কোনোদিন মনেও করতে পারবেন না তিনি একসময় রাজা ছিলেন। আরিয়ান প্রাসাদের বারান্দায় গিয়ে দাঁড়াল। বাইরে হাজার হাজার মানুষ তার অপেক্ষায় ছিল। আরিয়ান যখন হাত তুলল, তার হাত থেকে এক শীতল শান্তির ঢেউ সারা শহরে ছড়িয়ে পড়ল। মানুষের রোগ, শোক আর ক্লান্তি মুহূর্তেই ধুয়ে গেল। কিন্তু আরিয়ান অনুভব করল, তার এই নতুন লু বা ভয়েড গড ফর্মে সে বেশিক্ষণ এই পৃথিবীতে থাকতে পারবে না। তার অস্তিত্ব এখন এই রক্ত মাংসের জগতের ঊর্ধ্বে চলে গেছে। সে এলিনার দিকে তাকাল, যে নিচে দাঁড়িয়ে চোখের জল মুছছিল। আরিয়ান তার মনের কথা সরাসরি এলিনার মাথায় পৌঁছে দিয়ে বলল, শহর এখন মুক্ত এলিনা। আমি থাকব ছায়ায়, আমি থাকব প্রতিটি সাধারণ মানুষের সাহসে। যখনই কেউ ক্ষমতার লোভে অন্ধ হবে, তখনই এই ভয়েড বা শূন্যতা তাদের মনে করিয়ে দেবে যে সব কিছুর শেষে কেবল সত্যই টিকে থাকে। আরিয়ানের শরীর ধীরে ধীরে কালো ধোয়ার মতো বাতাসে মিলিয়ে যেতে শুরু করে, কিন্তু যাওয়ার আগে সে তার সাদা চুলের একটি অংশ এলিনার হাতে পৌঁছে দিয়ে গেল, যা সবসময় নীল আলোয় জ্বলবে, এক নতুন আশার প্রতীক হিসেবে। শহরবাসী দেখল, আকাশের সেই কালো সূর্যটি এখন এক বিশাল সোনালি ভোরে পরিণত হয়েছে। আরিয়ানের গল্প শেষ হল না, বরং এক নতুন কিংবদন্তির জন্ম হল। আরিয়ান বাতাসে মিলিয়ে গেলেও সে কিন্তু হারিয়ে যায়নি। সে এখন এক ভিন্ন মাত্রায়, ডাইমেনশন, যেখান থেকে সে পুরো পৃথিবীকে দেখতে পায়। গল্পের এই নতুন পর্বে আমরা দেখব আরিয়ানের সেই অদৃশ্য হয়ে যাওয়ার কয়েক বছর পরের এক পরিস্থিতি। শহর এখন শান্ত, ক্ষমতার সেই নোংরা লড়াই আর নেই। কিন্তু শান্তি কি চিরস্থায়ী হয়? আরিয়ানের সেই আকাশচুম্বী ত্যাগের 5 বছর পর দূর মহাদেশের এক নতুন শক্তি জেগে উঠল। তারা জাদুকর নয়, তারা হল অ্যালকেমিস্ট, যারা বিজ্ঞানের অপব্যবহার করে মানুষের রক্ত দিয়ে কৃত্রিম প্রাণ তৈরি করছে। তারা খবর পেয়েছে যে এই শহরে এমন একজন ছিল যে ভয়েড বা শূন্যতাকে নিয়ন্ত্রণ করতে পারত। তাদের ধারণা, আরিয়ানের ফেলে যাওয়া সেই ভয়েড হার্ট বা তার শরীরের অবশিষ্টাংশ খুঁজে পেলে তারা অমর হয়ে যাবে। এলিনা এখন সেই বনের প্রধান রক্ষক। তার হাতে এখনও আরিয়ানের সেই সাদা চুলের গোছাটি নীল আলোয় জ্বলছে। হঠাৎ একদিন সে লক্ষ্য করল, সেই নীল আলো ধপ করে নিভে গিয়ে কুচকুচে কালো হয়ে গেল। এলিনার বুক কেঁপে উঠল। সে জানত এর একটাই মানে, আরিয়ানের সেই শূন্যতা আবার কারো দ্বারা আক্রান্ত হচ্ছে। ঠিক সেই মুহূর্তে বনের আকাশে 3টি বিশাল ধাতব জাহাজ দেখা দিল। সেই জাহাজগুলো থেকে অদ্ভুত সব রাসায়নিক গ্যাস ছড়ানো হল, যা স্পর্শ করা মাত্রই গাছপালা পাথর হয়ে যাচ্ছে। জাহাজ থেকে নেমে এলো এক মুখোশধারী ব্যক্তি। তার হাতে একটি কম্পাস, যা সরাসরি আরিয়ানের অদৃশ্য হয়ে যাওয়া সেই প্রাসাদের বারান্দার দিকে ইশারা করছে। লোকটি অট্টহাসি দিয়ে বলল, শূন্যতা কখনো হারিয়ে যায় না, তা কেবল ঘুমিয়ে থাকে, আর আজ আমরা সেই দানবকে জাগিয়ে তুলব আমাদের নিজেদের স্বার্থে। তারা যখন প্রাসাদের সেই জায়গায় পৌঁছাল যেখানে আরিয়ান মিলিয়ে গিয়েছিল, তারা সেখানে খনন শুরু করল। কিন্তু তারা জানত না, তারা মাটির নিচে কোনো সোনা বা হীরা খুঁজছে না, তারা সরাসরি মৃত্যুর দুয়ারে কড়া নাড়ছে। ঠিক যখন তারা একটি অদ্ভুত কালো সিন্দুক খুঁজে পেল। ডক্টর জেরাস জানতেন যে আরিয়ান মারা যায়নি, বরং সে তার অস্তিত্বকে এক বিশাল শক্তিতে রূপান্তরিত করে বায়ুমণ্ডলের অণু পরমাণুর সাথে মিশিয়ে দিয়েছে। আরিয়ানকে জাগিয়ে তোলার জন্য জেরস একটি বিশেষ প্রযুক্তির আশ্রয় নিল, যার নাম মলিকিউলার রিকনস্ট্রাকশন, আণবিক পুনর্গঠন। জেরাস প্রথমে পুরো শহরের আকাশে কয়েক হাজার ক্ষুদ্র ড্রোন ছেড়ে দিল। এই ড্রোনগুলো সাধারণ ড্রোন ছিল না, এগুলো ছিল এক ধরনের শক্তিশালী চুম্বকীয় সংগ্রাহক। ড্রোনগুলো বাতাসের প্রতিটি কোণ থেকে সেই নির্দিষ্ট ভয়েড এনার্জি সিগনেচার শনাক্ত করতে শুরু করল, যা কেবল আরিয়ানের শরীরের কণাগুলোর মধ্যেই ছিল। যুক্তিটি ছিল সহজ, যেহেতু আরিয়ানের শক্তি একটি নির্দিষ্ট কম্পাঙ্কে ফ্রিকোয়েন্সি স্পন্দিত হয়, তাই সেই একই কম্পাঙ্কের লেজার রশ্মি ব্যবহার করে
তাকে আবার এক জায়গায় ফিরিয়ে আনা সম্ভব। খননকৃত সেই সিন্দুকটি আসলে কোনো সাধারণ বাক্স ছিল না, এটি ছিল একটি ভ্যাকিউম স্টেবিলাইজার চেম্বার। জেরাস যখন ড্রোনগুলোর সংগৃহীত সমস্ত শক্তিকে একটি উচ্চ তীব্রতার বিম বা রশ্মির মাধ্যমে সেই সিন্দুকের ভেতর নিক্ষেপ করল, তখন সেখানে একটি কৃত্রিম মহাকর্ষীয় ক্ষেত্র তৈরি হল। বাতাসের সেই অদৃশ্য কণাগুলো একে অপরের সাথে প্রচণ্ড বেগে ধাক্কা খেতে লাগল, এবং ঘর্ষণের ফলে উৎপন্ন তাপ ও চাপে আরিয়ানের পরমাণুগুলো আবার তাদের পুরনো গঠন ফিরে পেতে শুরু করল। সিন্দুকের ভেতরে এক বিশাল নীল এবং কালো রঙের আলোর ঘূর্ণি তৈরি হল। ঠিক যখন পরমাণুগুলো পূর্ণাঙ্গ একটি মানবদেহের কাঠামো গঠন করল, জেরাস সেখানে একটি নিউরাল শক প্রদান করল। এই বৈদ্যুতিক ঝটকাই আরিয়ানের সুপ্ত চেতনাকে জাগিয়ে তোলার চাবিকাঠি হিসেবে কাজ করল। সিন্দুকের ঢাকনাটি প্রচণ্ড শব্দে উড়ে গেল এবং ভেতর থেকে আরিয়ান উঠে দাঁড়াল। তবে আরিয়ানের জেগে ওঠাটা ছিল জেরাসের জন্য একটি হিসেবি ঝুঁকি। আরিয়ান যখন চোখ মেলল, তার মস্তিষ্কের কোষগুলো তখনও পুরোপুরি স্থিতিশীল ছিল না। এই দুর্বল মুহূর্তটিকেই কাজে লাগিয়ে জেরাস তার সেই ইলেকট্রোম্যাগনেটিক পিলারগুলো সক্রিয় করে দিল। জেরাসের যুক্তি ছিল, আরিয়ানকে কেবল তখনই বন্দী করা সম্ভব যখন তার শরীরের অণুগুলো নতুন করে গঠিত হচ্ছে, কারণ এই অবস্থায় তার শক্তি সবচেয়ে অস্থিতিশীল থাকে। আরিয়ান অনুভব করল তার জেগে ওঠাটা প্রাকৃতিক নয়, বরং তাকে জোর করে এই বাস্তব জগতে টেনে আনা হয়েছে। ডক্টর জেরাসের ইলেকট্রোম্যাগনেটিক পিলারগুলো যখন আরিয়ানকে চারদিক থেকে ঘিরে ধরল, তখন আরিয়ানের নতুন গঠিত শরীরটা যন্ত্রণায় ফেটে যাওয়ার উপক্রম হল। আরিয়ান বুঝতে পারল জেরাস কোনো জাদু ব্যবহার করছে না, সে ফ্যারাডে খাঁচার লজিক ব্যবহার করে আরিয়ানের চারপাশের আয়নিত কালো ধোঁয়া বা ভয়েড এনার্জিকে এক জায়গায় স্থির করে ফেলেছে। আরিয়ানের শক্তি তখনই কাজ করে যখন তা প্রবাহিত হয়, কিন্তু এই স্থির তড়িৎ ক্ষেত্র তাকে পুরোপুরি জ্যাম করে দিয়েছে। জেরাস হাসতে হাসতে রিমোট কন্ট্রোল চেপে ভোল্টেজ বাড়িয়ে দিল। আরিয়ান, তোমার ভয়েড পাওয়ার আসলে মহাজাগতিক রেডিয়েশন, আর আমি রেডিয়েশনকে বোতলবন্দি করতে জানি। আরিয়ান তার জ্ঞান হারানো অবস্থাতেও নিজের ভেতরে এক অদ্ভুত পরিবর্তন অনুভব করল। সে বুঝতে পারল এই পিলারগুলো যদি তার বাইরের শক্তিকে আটকে দেয়, তবে তাকে তার শরীরের ইনার কোয়ান্টাম স্টেট ব্যবহার করতে হবে। আরিয়ান তার শরীরের সমস্ত পরমাণুকে 1 সেকেন্ডের জন্য স্থির করে ফেলল, যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় অ্যাবসলিউট জিরো অবস্থা। এর ফলে তার শরীরের চারপাশে সব ধরনের তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে গেল এবং জেরাসের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তার ওপর প্রভাব হারাল। ঠিক সেই মুহূর্তে আরিয়ান তার ডান হাত দিয়ে মাটির নিচের আকরিক লোহাকে টেনে বের করে আনল। লজিক্যালি মাটির নিচের খনিজ লোহা সরাসরি তড়িৎবাহী হয় না, তাই তা পিলারের বাধা মানল না। সেই লোহার শিকল দিয়ে আরিয়ান পিলারের জেনারেটরকে সরাসরি মাটির সাথে গ্রাউন্ডিং যুক্ত করে দিল। এক বিশাল বিস্ফোরণে জেরাসের পুরো সিস্টেম শর্ট সার্কিট হয়ে জ্বলে গেল। পিলারগুলো ধ্বংস হতেই আরিয়ান মুক্ত হল। সে ধীর পায়ে জেরাসের দিকে এগিয়ে গেল। জেরাস ভয়ে কাঁপতে কাঁপতে তার শেষ তুরুপের তাসটি বের করল, একটি হলোগ্রাফিক মেসেজ। স্ক্রিনে ভেসে উঠল সেই রহস্যময় বৃদ্ধের চেহারা, যাকে আরিয়ান মেন্টর ভাবত। বৃদ্ধের মুখাবয়বে সেই চেনা মায়া আর নেই, সেখানে এখন নিষ্ঠুর হাসি। বৃদ্ধ বললেন, আরিয়ান, তুমি কি ভেবেছিলে তোমার বাবা মা এমনিতেই মারা গেছেন? আমি রাজবংশকে খবর দিয়েছিলাম তাদের মারার জন্য, যাতে তোমার ভেতরের ক্রোধ এই ভয়ঙ্কর ভয়ের শক্তিকে জাগিয়ে তোলে। তুমি হলে আমার তৈরি করা সবচেয়ে নিখুঁত অস্ত্র। আজ তুমি পুরোপুরি জেগে উঠেছ। এখন সময় হয়েছে আমার কাছে ফিরে আসার। নর্থ পোলে উত্তর মেরু আমার গবেষণাগারে তোমার জন্য অপেক্ষা করছি। আরিয়ানের পুরো জগৎ ওলটপালট হয়ে গেল। সে বুঝতে পারল তার পুরো জীবনটা আসলে এই বৃদ্ধের একটা সাজানো খেলা। তার অপমান, তার কষ্ট, এমনকি রাজপুত্র আরিকের সাথে লড়াই, সবই ছিল তার শক্তিকে শানিত করার এক একটি ধাপ। আরিয়ান রাগে ফেটে না পড়ে বরং পাথরের মতো শান্ত হয়ে গেল। সে এলিনার দিকে তাকিয়ে বলল, জেরাসকে মেরো না এলিনা, ওকে ছেড়ে দাও। ও কেবল একটা খেলনা মাত্র। আসল খেলোয়াড় বসে আছে উত্তর মেরুর বরফের নিচে। আরিয়ান তার ভয়েড শক্তিকে এবার ডানার মতো নিজের পিঠের সাথে জুড়ে নিল। এটা কোনো ডানা নয়, বরং বাতাসের ঘনত্ব কমিয়ে নিজেকে এক অতি মানবীয় গতিতে সুপারসনিক স্পিড ছুড়ে দেওয়ার একটি মাধ্যম। এলিনাকে নিজের সুরক্ষিত বলয়ে নিয়ে আরিয়ান বাতাসের বাধা ভেঙে উত্তর মেরুর দিকে উড়ে চলল। তার পেছনে পড়ে রইল ধ্বংসস্তূপ আর ধোঁয়া। আরিয়ানের মনে এখন একটাই লজিক কাজ করছে, যে মেন্টর তাকে শূন্যতা শিখিয়েছে তাকে আজ সে শূন্য করেই ছাড়বেন।